আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকল স্টুডেন্টগণ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছো। সাথে আছি আমি মোহাম্মদ রবিউল আলম। ইউনিস্কিল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তোমাদের সাথে কথা বলবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিয়ে। আজকের টপিক হলো গতি, স্থিতি, দ্রুতি, বেগ, দূরত্ব সরণ, ত্বরণ মন্দন, এগুলো নিয়ে। সো প্রথমে আমরা দেখব যে এই গতি কাকে বলে। সো গতি কাকে বলে সেই জিনিসটা যদি আমরা জানতে চাই, আমাদের একটা জিনিস সম্পর্কে খুব স্পষ্ট একটা আইডিয়া থাকতে হবে, তা হলো প্রসঙ্গ কাঠামো। সো প্রসঙ্গ কাঠামোটা কি? যদি তোমার সংজ্ঞা আকারে বলতে যাই তাহলে এভাবেই বলবো যে কোনো একটা বস্তুর সাথে অন্য একটা বস্তুর তুলনা করে যখন বস্তুর অবস্থান, স্থিতি ও গতি ইত্যাদি নির্ণয় করি তখন তাকে প্রসঙ্গ কাঠামো বলে। সো আমি একটা এক্সাম্পল দিলে তোমরা হয়তো এই জিনিসটা সম্পর্কে কিছুটা পরিষ্কার হবে আইডিয়াটা। সো দেখো এক্সাম্পলটা কীরকম হতে পারে। তুমি রোজ স্কুলে যাও। সো তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের দূরত্ব কত তা জানতে চাওয়া হলো। সো তোমার স্কুলের দূরত্ব কত সেটা যদি জানতে চাওয়া হয়, ধরে নিলাম যে এটা তোমার স্কুল। আমি স্কুল পুরোপুরি আঁকতে পারলাম না, জাস্ট এইভাবেই আমি বুঝিয়ে দিলাম যে এটা তোমার একটা স্কুল এটা। সো বললো যে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। আর যদি বললো যে শুধু বললো যে তোমার স্কুলের দূরত্ব কত, ধরে নাও যে এটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ি। এখন যদি এইটা না বলে, যে আমি শুধু বললাম, তোমাকে জিজ্ঞাসা করলাম যে তোমার স্কুলের দূরত্ব কত, তাহলে তুমি বললে যে 3 কিলোমিটার। তাহলে দেখো ব্যাপারটা ধোঁয়াশা থেকে যায় যে 3 কিলোমিটার। একটা প্রশ্ন আসে যে কোথা থেকে 3 কিলোমিটার এবং কোন দিকে 3 কিলোমিটার। তাহলে তুমি যদি বলো যে 3 কিলোমিটার আমার বাড়ি থেকে, তখন কিন্তু একটা অবস্থান তুমি নির্দিষ্ট করে দিতে পারলে যে তোমার এইটা বাড়ি, এই বাড়ি থেকে তোমার স্কুলের এই দূরত্বটা এখানে হচ্ছে তোমার 3 কিলোমিটার। তাহলে এখানে যেই বাড়ির যে অবস্থানটা তুমি বলে দিলে, এই অবস্থানটা এখন কিন্তু আমি প্রসঙ্গ বিন্দু অথবা প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরতে পারি, যেটাকে রেফারেন্স ফ্রেম বলা হয় অথবা রেফারেন্স পয়েন্ট বলা হয়। এখন কিন্তু আমি এটা ধরতে পারি। সো এখন যদি তুমি শুধু বলে দিয়েছিলে যে 3 কিলোমিটার, আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার, বাট তারপরও কিন্তু তোমার একটা ধোঁয়াশা থেকে যায় যে 3 কিলোমিটার যে কোনো দিকেই কি হতে পারে, তোমার বাড়ি থেকে নির্দিষ্ট একটা দিকে তোমার স্কুলের দূরত্ব, রাইট? সো তুমি এখন যদি বলে দেওয়া যাবে যে আমার স্কুল হচ্ছে আমার বাড়ি থেকে সোজা পূর্ব দিকে 3 কিলোমিটার, তাহলে এখন কিন্তু তোমার জিনিসটা স্পষ্ট হলো যে এই অবস্থানের সাপেক্ষে পূর্ব দিকে তোমার স্কুল এর দূরত্ব, বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিলোমিটার। এখন এই যে বাড়িটা, এই বাড়িটা হবে এখন এই মুহূর্তে এখানে, এই যে বাড়িটা, এইটা হবে তোমার এখানে প্রসঙ্গ বিন্দু, রাইট? আমি মনে হয় জিনিসটা বোঝাতে পারলাম। প্রসঙ্গ বিন্দু অথবা কাঠামো বলতে পারো এটাকে, প্রসঙ্গ কাঠামো, আর যেটা ইংরেজি নাম হচ্ছে রেফারেন্স পয়েন্ট। আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেই। ধরো আমি বললাম যে এই লাঠিটা কত বড়, এই লাঠিটা কত বড়। এখন তুমি প্রশ্ন করবে আমাকে যে এই লাঠিটা যে আপনি বললেন কত বড়, এটা আসলে কার সাপেক্ষে কত বড়? এমনি আমি কিভাবে বুঝবো যে এটা কত বড়? এটা তো বড় দেখা যাচ্ছে। সো ধরে নিলাম যে এইটা তোমার 3 ফিটের একটা 3 ফিট একটা তোমার লাঠি। সো এই 3 ফিট লাঠি, এখন আমি বললাম যে এই 3 ফিট লাঠি কত বড়, তাহলে কিন্তু এখন উত্তর দেওয়াটা মুশকিল। যদি বলি যে 3 ফিট লাঠি এই 5 ফিট লাঠির চাইতে কত বড়, এটা আমি ধরে নিলাম যে এটা 5 ফিট। সো এই 5 ফিট লাঠির চাইতে কত বড় অথবা ছোট। এখন কিন্তু যদি তোমাকে বলে যে এই 3 ফিট লাঠি 5 ফিটের চাইতে বড় নাকি ছোট, তাহলে এখন কিন্তু তুমি বলতে পারবে যে এই 3 ফিট লাঠি 5 ফিটের চাইতে ছোট। এটা তো কার সাপেক্ষে বললে? যে এই একটা লাঠির সাপেক্ষে বললে যে 3 ফিট 5 ফিট লাঠির চাইতে ছোট। কত ছোট? যে জাস্ট এতটুকু ছোট, এখানে 2 ফিট আছে, এই 2 ফিট ছোট, রাইট? তাহলে এখন এই যে 5 ফিটের এই লাঠিটা, এটাকে কিন্তু একটা তুমি প্রসঙ্গ
ধরতে পারো যে এই প্রসঙ্গ সাপেক্ষে এই লাঠিটার দৈর্ঘ্য অথবা বড় ছোট তুমি যেটাই চিন্তা করো যে এটা বড় নাকি ছোট, এটা এই লাঠির প্রসঙ্গে কিন্তু তুমি এখন এটা বলতে পারো। সো এই যে প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আমরা বলতে পারবো যে কোনো বস্তুর অবস্থান, গতি, স্থিতি, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। একটা জিনিস মনে রাখো যে তুমি যদি চিন্তা করো যে আমি কোনো বিন্দু তুমি স্থির করবে না, কোনো প্রসঙ্গ কাঠামো স্থির করবে না, তুমি এমনিতেই চলতে থাকবে, তাহলে তুমি যাবে কোন দিকে, কোথায় তোমার অবস্থান হবে, তোমার অবস্থান থেকে তুমি পরবর্তী কোন অবস্থানে যাবে, এগুলো নিয়ে তুমি কিছুই আইডিয়া করতে পারবে না, তুমি কোনো দিক ঠিক রাখতে পারবে না, তুমি র্যান্ডম চলতে থাকবে। সো এই র্যান্ডমটা আমরা চলবো না। সো আমরা দেখি যে সংজ্ঞায় চলে আসি যে গতি কাকে বলে। আমরা রেফারেন্স পয়েন্ট কি সেটা আমরা বুঝলাম, কিন্তু আমরা গতি কাকে বলে সেটা কিন্তু আমরা এখনো বুঝলাম না। সো গতিটা জানার আগে আমরা দেখি যে স্থিতি কি। তাহলে স্থিতির সংজ্ঞার সাথেই গতির সংজ্ঞা জড়িত। সো দেখো স্থিতি কাকে বলে, সময়ের সাথে পারিপার্শ্বিকতার সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন ঘটবে তখন তাকে বলবে স্থিতি। আমি যেটা বলতে চাচ্ছি যে সময়ের সাপেক্ষে, সময়ের সাথে পারিপার্শ্বিকতার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, ওই অবস্থানটা যদি তুমি পরিবর্তন না করো তাহলে তুমি এখন রেস্টিং কন্ডিশনে আছো, রেস্টে আছো, তুমি কোনো গতি নাই তোমার, এখন তুমি এক জায়গায় বসে আছো, কারণ তোমার অবস্থান পরিবর্তন হচ্ছে না। জিনিসটা কেমন যে দেখো আমি এখানেই আছি, এই পয়েন্টটাতে আছি, সো এই পয়েন্ট থেকে আমি কোথাও এখন নড়ছি না। তাহলে আমি যদি এখানেই থাকি তাহলে এটা আমার কি রেস্ট, এখানেই থাকি, এখান থেকে আমি মুভমেন্ট করছি না, এটা রেস্ট আমার জন্য। যদি আমি এখান থেকে এখন নড়াচড়া করি, আমি কোথাও যাই, যে এই জায়গা থেকে আমি এখন এই জায়গায় গেলাম একটা নির্দিষ্ট সময়ে, সো দেখো এখন কিন্তু তুমি বলতে পারো গতির সংজ্ঞাটা কি বলতে পারো যে সময়ের সাথে পারিপার্শ্বিকতার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন ঘটে, পরিবর্তন যদি ঘটে তখন তাকে গতি বলতে পারো। তাহলে দেখো এইটা এতক্ষণ স্থিতি ছিল, এটাকে ধরে নিলাম এ এতক্ষণ স্থির ছিল, স্থিতি ছিল, রেস্টে ছিল, এখন সে তোমার তার অবস্থানটা পরিবর্তন করবে, অবস্থান পরিবর্তন করে এখান থেকে এখানে চলে আসলো এটা। তাহলে দেখো এই যে মাঝখানে সেই কি কন্ডিশনে ছিল, এখান থেকে এখানে এসে সে ধরো যে থামলো, তাহলে এই মাঝখানে সে কি অবস্থায় ছিল, গতিশীল অবস্থায় ছিল। আর যদি সে এখানে না থামে চলতেই থাকে তাহলে পুরা যেই অবস্থাটা, এই অবস্থাটা তখন কি হবে বলা যাবে যে সেটা হচ্ছে গতিশীল। সো এই ধরনের একটা এক্সাম্পল তুমি কি দিতে পারো, যেমন আমাদের পৃথিবীর যেই গতি, পৃথিবীর গতি কি, যে এটা যদি সূর্য হয়, এটা যদি সূর্য হয়, এই সূর্যের চতুর্পাশে, এই সূর্যের চতুর্পাশে এই পৃথিবী তার নিজ যেই অক্ষ, এই নিজ অক্ষের ভিতরেও কিন্তু ঘুরতেছে, আবার এটা এই যে সূর্যের চারিদিকে এভাবে ঘুরতেছে, রাইট। সো এই যে ঘুরতেছে এটা কিন্তু এখন তোমার কি গতিশীল অবস্থায় আছে, এটা স্থিতিশীল অবস্থায় নাই, গতিশীল অবস্থায় আছে, এটা তার একটা গতি। আর ধরো আমি বাসায় বসে আছি, আমি বাসায় ঘুমিয়ে আছি, তাহলে আমি আছি এখন স্থিতিতে, রাইট। আশা করি তোমরা গতি এবং স্থিতি কি সেটা সহজ করে বুঝতে পেরেছ। তো একটা জিনিস মনে রাখবে যে এই মহাবিশ্বের সকল কিছুই স্থিতি এবং সকল কিছুই গতি, এইটা একটা আপেক্ষিক একটা জিনিস, যে সকল স্থিতি এবং সকল গতি আপেক্ষিক। আপেক্ষিক কেন, তোমাকে একটা এক্সাম্পল দিলে তুমি এখন বুঝতে পারবা। আপেক্ষিক কথাটার অর্থ হচ্ছে যে স্থান কাল পাত্র ভেদে এটা তোমার যেই পরিবর্তন, এবং স্থান কাল পাত্র ভেদে এটার যেই ডিফারেন্ট থিঙ্কিং, সেটা হচ্ছে আপেক্ষিক। সো আমি ধরো এই পৃষ্ঠাটা নিলাম, এখানে আমি একটা ট্রেনের কথা চিন্তা করি, তো ধরে নিলাম যে এটা একটা লম্বা একটা ট্রেন, এই ট্রেন। সো এখানে যে বিভিন্ন বগি রয়েছে, সো এই ট্রেনের এই একটা জায়গায় একটা রুমে তুমি বসে আছো, সো এই জায়গায় তুমি বসে আছো এবং এই জায়গায় তোমার বন্ধু বসে আছে, রাইট। এখন দেখো
এখান থেকে যদি একটা লোক তোমাকে দেখে, এখানে ধরো একটা লোক দাঁড়িয়ে আছে, তাহলে এই লোকটা সে তোমাদেরকে, এই ট্রেনটা যখন চলছে তোমাদেরকে তখন কি দেখবে, সে দেখবে হলো যে এই ট্রেনটা চলতেছে এবং তোমাদেরকে চলন্ত অবস্থায় দেখবে। তার মানে তুমি কিন্তু এখানে এই ট্রেনের ভিতরে যখন বসে আছো তখন তোমার সাপেক্ষে এই তোমরা ধরো যে দুইজন বন্ধু, তাহলে এই দুইজন বন্ধু তোমরা পাশাপাশি বসে আছো, তাহলে তোমার সাপেক্ষে তোমার বন্ধু কিন্তু এখন পাশাপাশি বসে আছে, সে কিন্তু এখন তোমার সাপেক্ষে ওই তোমার বন্ধু রেস্টিং কন্ডিশনে আছে, স্থিতিশীল অবস্থায় আছে। বাট প্রকৃতপক্ষে তোমরা কি স্থিতিশীল অবস্থায় আছো? তা না, কিন্তু তোমরা কিন্তু গতিশীল অবস্থাতেই রয়েছো। তাহলে এইটা কে বুঝবে তোমরা যে গতিশীল অবস্থায় রয়েছো? এটা কিন্তু ওই যে পাশের যে দর্শক, পাশের একটা যে রাস্তার উপর দিয়ে তোমরা যাচ্ছ, সেই রাস্তার দুই পাশে যারা আছে তারা দেখবে যে তোমরা চলতেছো গতিশীল অবস্থায়। তাহলে দেখো, তোমরা একই জিনিস, যে তোমরা দুজন মানুষ, তোমরা নিজেদেরকে দেখতেছো তোমরা স্থিতিশীল অবস্থায় আছো, বাট অন্যজন তোমাকে দেখতেছে তুমি স্থিতিশীল অবস্থায় নাই, তুমি গতিশীল অবস্থায় রয়েছো। তাহলে এখান থেকে দেখো যে স্থানকাল পাত্র ভেদে, যে তুমি এখন চিন্তা করতে পারো কি যেটা গতিশীল, তোমার কাছে যেটা গতিশীল অন্যের কাছে সেটা স্থির, তোমার কাছে যেটা স্থির অন্যের কাছে সেটা গতিশীল। আর সেই প্রেক্ষিতে বলা হচ্ছে যে একটা জিনিস তার স্থিতি এবং গতি এই জিনিসগুলো আপেক্ষিক, যে স্থানকাল পাত্র ভেদে এগুলো আপেক্ষিক হয়, রাইট? আশা করি প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ কাঠামো, তারপর গতি এবং স্থিতি কাকে বলে সেই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। সো আমাদের যে টপিক ছিল, এই টপিকসগুলোর ভিতরে যে আমরা গতি কি সেটা হয়তো আমরা তোমাকে বলতে পেরেছি, রাইট? এখন দেখো আসছে দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ কি সেটা একটু মনোযোগ দিলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে দূরত্ব কি এবং সরণ কি। দেখো, দূরত্ব জিনিসটা খুব সহজ। কেন সহজ? যে তুমি যদি চিন্তা করো যে এখানে একটা জায়গা, এখানে একটা অবস্থান, এখানে একটা প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ কাঠামো যেটাই বলো। সো এই প্রসঙ্গ কাঠামো থেকে তুমি এই যে এখানে একটা প্রসঙ্গ কাঠামো, অথবা ধরো যে এখানেও আমি একটা প্রসঙ্গ কাঠামো নিলাম। সো দেখো, তুমি প্রথমেই এখান থেকে এখানে আসলা, আবার এখান থেকে তুমি এই জায়গায় পৌঁছালা, তো আবার এখান থেকে ধরলাম যে তুমি এই যে এই পাশেও আসলা, এই পর্যন্ত আসলা। দেখো এটা কি করলে তুমি, যে এখান থেকে এখানে আসলে, এখান থেকে এখানে আসলে, এখান থেকে এখানে আসলে, এই যে আসলা, এই আসাটা জাস্ট তোমার পথ অতিক্রম করা হলো, আর কিছুই হলো না। কিন্তু এখানে পথ অতিক্রম করলা, সে এই যে পথ অতিক্রম করলা, এই টোটাল পথটাই হলো তোমার জন্য দূরত্ব, রাইট? তাহলে দূরত্বের সংজ্ঞাটা তুমি কি বলতে পারবা? যে চলমান বস্তুর বেলায় একটি বস্তু যতটুকু জায়গা অথবা পথ অতিক্রম করে তার পরিমাণটা হলো তোমার দূরত্ব। যেমন কি, যে আমি ধরে নিলাম যে এই জায়গাটা 5 কিলোমিটার, এই জায়গাটা 4 কিলোমিটার, এই জায়গাটা 6 কিলোমিটার, রাইট? তাহলে এখন 5, 4, 9, 6, 15 আমি এখন দূরত্ব মানে ডিস্টেন্স কতটুকু কভার করলাম? 15 কিলোমিটার আমি কভার করলাম, 15 কিলোমিটার ডিস্টেন্স আমি এখন গেলাম। তাহলে এই 15 কিলোমিটার ডিস্টেন্স, এটা অ্যামাউন্টে মানে পরিমাণে এটা আমার কাছে এখন একটা দূরত্ব। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে চলন্ত বস্তুর বেলায় একটা বস্তু যতটুকু জায়গা অতিক্রম করবে তার পরিমাণটাই হলো তোমার দূরত্ব, রাইট? এখন তাহলে সরণ কি হতে পারে? দূরত্ব কিন্তু তোমার সরল রেখায় হতে পারে, আবার আঁকা বাঁকা পথে হতে পারে, আঁকা বাঁকা অথবা বক্র পথে, যে কোনোভাবেই তুমি দূরত্ব অতিক্রম করতে পারো। তাহলে দূরত্ব তুমি আঁকা বাঁকা এবং বক্ররেখা যে কোনোভাবেই মাপতে পারো, পরিমাণ মাপতে পারো। তাহলে ওই পরিমাণটা যখন দেখো, তুমি যখন ওই শুধু বলবে যে আমি এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এসেছি, তখন তোমাকে কেউ জিজ্ঞাসা করলো না যে তোমার দূরত্ব কতটুকু অতিক্রম করলা, আমি 15 কিলোমিটার অতিক্রম করলাম। তখন এখানে কিন্তু কেউ দিক সম্পর্কে জিজ্ঞাসা করবে না যে কোন দিকে তুমি অতিক্রম করেছো। তাহলে এই জন্য বলা হচ্ছে যে দূরত্বের পরিমাণ আছে কিন্তু দিক নেই, পরিমাণ থাকবে, দিক
থাকবে না। শুধু যদি তুমি দূরত্ব বলো, তোমাকে কেউ জিজ্ঞাসা করছে না। যদি তুমি দিক বলো, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কোন দিকে, তাহলে কি ঘটবে জিনিসটা? তাহলে ঘটবে যেমন ধরো সরণ। তাহলে দেখি সরণ কি জিনিস, সরণ কাকে বলে? সরণের ইংরেজি হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, তো সাধারণ বিজ্ঞানের ভাষায় সরণ হলো একটা বস্তু আগের অবস্থান থেকে নতুন অবস্থানে মোট কতটুকু সরে গেছে, মানে কতটুকু দূরত্ব সে অতিক্রম করলো তার পরিমাপ। আমি আবার বলছি যে এক অবস্থান থেকে অন্য আরেকটা অবস্থানে কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে তার একটা পরিমাপ। এখন দেখো তোমার বাধ্য হয়েই যে এই যে তুমি দূরত্ব অতিক্রম করবা, এতক্ষণ দূরত্বের বেলায় কিন্তু দূরত্ব অতিক্রম করেছো, এখন কিন্তু সরণের বেলায় তোমাকে দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। কিন্তু এই দূরত্বটা ওইটার চেয়ে একটু ডিফারেন্স। কেন? এখন যদি তোমাকে দিকের কথা বলে, তাহলে সেই জিনিসটা একটা নির্দিষ্ট দিকে হয়ে যাবে, এবং নির্দিষ্ট দিকে যখন হবে তখন কিন্তু তোমার এটা হয়ে যাবে সরল রেখায়। তো এই জন্য বলা হচ্ছে যে উল্লেখ্য যে সরণের বেলায় এই দূরত্বটা হলো সরল রৈখিক, মানে সরণের কি থাকবে? দিক থাকবে। যদি দূরত্ব অতিক্রম করো, রাস্তা অতিক্রম করো, তাহলে তোমাকে কেউ বললো না যে তুমি কোন দিকে গিয়েছিলে। এ দেখো, তুমি জাস্ট এদিকেও আসলে, এইদিকেও আসলে, এদিকেও আসলে, এই যে 15 কিলোমিটার দূরত্ব তুমি অতিক্রম করেছিলে, এটা ছিল তোমার দিকবিহীন তোমার অবস্থান পরিবর্তন। তুমি এই অবস্থানে ছিলে, এই অবস্থান থেকে এখন দেখো সোজা তুমি এই অবস্থানে এসে পৌঁছালে, যে কোনো উপায়ে হোক এইখানে এসে পৌঁছালে তুমি। সো দেখো, আমি এদিকে একটা অ্যারো চিহ্ন দিলাম, এদিকে একটা অ্যারো চিহ্ন দিলাম। দেখো এখন তোমার অবস্থান কোথায় আছে? তুমি এই অবস্থানে ছিলে এবং এই অবস্থানে চলে এসেছো। এখন কিন্তু তুমি অবস্থান পরিবর্তন করেছো এবং একটা নির্দিষ্ট দিকে দেখাচ্ছে তোমাকে। এই অবস্থান থেকে এই অবস্থানে তোমার একটা নির্দিষ্ট দিকে দেখাচ্ছে, বাট তুমি দূরত্ব কিন্তু অতিক্রম করেছো 15 কিলোমিটারই। তো 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছো, কিন্তু তোমার সরণ কতটুকু হয়েছে? এখন তোমার এই জায়গাটা আমি ধরে নিলাম যে এতটুকু জায়গা, এটা ধরে নিলাম যে তোমার 7 কিলোমিটার। তাহলে তোমার বাড়ি থেকে, ধরো এটা তোমার বাড়ি থেকে যখন তুমি কোনো একটা শহরে যাবে, ধরো তোমার বাড়ি থেকে তুমি তোমার ড্যামরা এলাকায় তুমি এই যে শহরে গিয়েছো যাত্রাবাড়িতে, অথবা ধরো যে তুমি শনিরাকড়ায় গেলে, তাহলে এতটুকু তোমার যে দূরত্ব অতিক্রম করলে, এখন তুমি কিন্তু অবস্থান পরিবর্তন করে এসে দেখবে যে তোমার দূরত্ব যে 15 অথবা 20 কিলোমিটার যতটুকুই অতিক্রম করেছো, বাট তোমার বাড়ি থেকে যেই জায়গাটাতে তুমি পৌঁছিয়েছো, এই জায়গায় তুমি সোজা চিন্তা করলে দেখবে যে তোমার এই 15 কিলোমিটার অথবা 20 কিলোমিটার নেই, এটা এখন 7 থেকে 10 কিলোমিটার অথবা যেখানে যেরকম হয় ওই রকমটা। এখন কিন্তু দেখা যাচ্ছে কি তোমার সরণ কতটুকু হলো? 7 কিলোমিটার হলো। তাহলে দেখা যাচ্ছে কি, আবারও সংজ্ঞাটা পড়ি, যে সাধারণত কি বলছি, যে বিজ্ঞানের ভাষায় সরণ হলো একটা বস্তু আগের অবস্থান থেকে নতুন অবস্থানে মোট কতটুকু দূরত্ব সরে গেছে তার একটা পরিমাপ। তাহলে উল্লেখ্য যে সরণের বেলায় এই দূরত্বটা হলো, যতটুকু তুমি দূরত্ব অতিক্রম করবা এই দূরত্বটা সরল রৈখিক হবে, রাইট? কারণ কি, তোমার দিক নির্দেশ করতে হচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল এখানে দেখাই। দেখো, দূরত্ব আর সরণের যে উদাহরণটা, যে আমরা এইটা যদি তোমার একটা রাস্তা হয়, দেখো যে এই রাস্তাটা তোমার এ থেকে শুরু করে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জি, জি থেকে এইচ, এইচ থেকে এই যে এ পর্যন্ত। এখন দেখো, তুমি যদি এই জায়গা থেকে শুরু করে আবার যদি এই টোটাল দূরত্বটা এইভাবে তুমি রাউন্ড করে এখান থেকে আঁকাবাঁকা পথে তুমি এই জায়গাতে আবার চলে এসো, এখন তোমার টোটাল জায়গাটা ধরে নিলাম যে টোটাল জায়গাটার পথটার এই যে এতটুকু পথ রয়েছে, এই পথের দূরত্ব হচ্ছে, আমি ধরে নিলাম যে 30 কিলোমিটার, এটা ধরে নিলাম আমি। তাহলে কিন্তু এখন তুমি আঁকাবাঁকা সমস্ত পথে তুমি 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এসছো। কারণ কি, তুমি বাড়িতে এক রাস্তা দিয়ে গিয়েছো, আর এক রাস্তায় তুমি তোমার বাড়িতে এসে পৌঁছেছো। বাট এখন দেখো, তোমার যদি এটা দূরত্ব অতিক্রম করার কথা বললো, এখন যদি তুমি সরণের কথা চিন্তা করো, সরণ
এটা কি বলে, ডেফিনেশনটা কি ছিল, যে এক অবস্থান থেকে আরেকটা অবস্থানে তুমি সরে গেছো তার পরিমাপ। এখন দেখো তুমি যে এই অবস্থানে শুরু করেছিলে, আবার তুমি আগের অবস্থানেই তুমি চলে এসেছো। এখন কিন্তু তোমার সরণের পরিমাণ শূন্য। কারণ কি, তুমি দূরত্ব অতিক্রম করেছো ঠিকই, তোমার সরণ হয়েছে শূন্য। কেন, যে অবস্থান থেকে তুমি গিয়েছিলে সেই অবস্থানে কিন্তু তুমি আবার ফিরে এসেছো। যদি জিনিসটা এইরকম হতো তাহলে কি হতো, দেখো তুমি এই অবস্থানে ছিলে, এটা আরেকটা এক্সাম্পল। এই অবস্থানে ছিলে, এই দূরত্বটা এরকম বক্ররেখায় আঁকা বাঁকা পথে ঠিক এই বি অবস্থানে তুমি আসলে। তাহলে এই যে আঁকা বাঁকা টোটাল পথটা, এটা আমি ধরে নিলাম যে 10 কিলোমিটার। এখন 10 কিলোমিটার তুমি পথ অতিক্রম করেছো, আসে এই জায়গায় তুমি দাঁড়িয়েছো। এখন কিন্তু তোমার অবস্থান, আগের অবস্থান ছিল এখানে, পরের অবস্থান হচ্ছে এখানে। যে এক অবস্থান থেকে আরেক অবস্থানে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করেছো, দূরত্ব কিন্তু অতিক্রম করেছো এতটুকু, বাট তোমার এক অবস্থান থেকে আরেক অবস্থানের মাঝখানের এই যে দূরত্বটা, এতটুকু দূরত্ব কিন্তু এটা ধরে নিলাম যে 2 কিলোমিটার। তাহলে তোমাকে যদি এখন কেউ জিজ্ঞাসা করে যে এখানে দূরত্ব কত, দূরত্ব হলো 10 কিলোমিটার, এখানে সরণ কত, 2 কিলোমিটার। কারণ কি, সরণ আমরা কি দিয়ে বুঝবো, অবস্থান দিয়ে। এক অবস্থান থেকে আরেকটা অবস্থানের জাস্ট দূরত্বটা সোজাসুজি দেখব এবং দিক দেখব, কোন দিক দিয়ে। এই দিক এবং দূরত্ব, এই দুটো মিলে যেটা হয় সেটা হচ্ছে তোমার সরণ। এজন্য সরণ কি, যে সময়ের সাথে দূরত্বের পরিমাপ একটা নির্দিষ্ট দিকে, তো সেটা হচ্ছে তোমার সরণ। আমরা মুখস্থ বিদ্যায় না যাই, আমরা সবসময় জিনিসগুলো বুঝতে চেষ্টা করি। যদি ভালোভাবে বুঝি তাহলে আমরা মুখস্থ বিদ্যা লাগবে না, আমরা নিজে থেকেই এই ডেফিনেশনগুলো দিতে পারবো মডিফাইড ওয়েতে। বাট একটা জিনিস মনে রাখবে, যে সবসময় স্ট্যান্ডার্ড ওয়েতে একটা ডেফিনেশনটা দিবে স্ট্যান্ডার্ড। এরপর যদি তোমার কোনো ভাষা থাকে তুমি এটা মডিফাইড ওয়েতে লিখে দিবে। এবার দেখো আরেকটা জিনিস, সেটা কি, যে দ্রুতি এবং তোমার বেগ। সরণ আর দূরত্ব যেহেতু জেনে গেছো, তাহলে দ্রুতি আর বেগ এটা ওই দূরত্ব এবং সরণের সাথে রিলেটেড, এটা খুব সুন্দরভাবে তোমরা জেনে যাবে। দেখো দ্রুতি ও বেগ, তো দেখি যে সাধারণত যখন কোনো চলমান বস্তু আস্তে বা জোরে চলে তখন আমরা বলি বেগ কম বা বেগ বেশি, রাইট? এটাই বলি আমরা, কিন্তু বলি না যে দ্রুতি কম বা দ্রুতি বেশি। আমরা বলি যে বেগ, ওই গাড়িটা চলতেছে, ওই বাসটা চলতেছে, তার বেগ এত, তার বেগ কম, তার বেগ বেশি। কিন্তু বিজ্ঞানের ভাষায় দেখো এই বেগ ছাড়া আরেকটা সুনির্দিষ্ট, এই যে বেগের আরেকটা সুনির্দিষ্ট অর্থ আছে, আর বেগ ছাড়া আরেকটা রাশি আছে, সেটা হলো তোমার দ্রুতি। মানে তুমি যে কোনো গাড়িকে চলতে দেখলে তুমি বলতে পারো যে এটা তোমার এই গাড়িটার বেগ বেশি, কিন্তু এই গাড়িটার যে বেগের মতো যেই আরেকটা রাশি, যে রাশিটা দিয়ে তুমি মাপবে, সেই আরেকটা রাশির নাম হলো তোমার দ্রুতি। সো চলো দেখি যে দ্রুতি কাকে বলে আমরা দেখি। তা আমরা পরে আসছি, ক্লারিফিকেশনগুলোতে আমরা পরে আসছি, আগে সংজ্ঞাটা দেখে নিই। দেখো কোনো বস্তু একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করবে তাকেই দ্রুতি বলে। অন্য ভাষায় তুমি কি বলতে পারো, যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। সময়ের সাথে যখন বলবে তখনই হার চলে আসবে, হার কথাটা চলে আসবে। সো একটা জিনিসের ধরো দূরত্ব পরিবর্তন হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, সেটা যদি তুমি সময় কাউন্ট করো, সময়ের সাথে কতটুকু গেছে, তখন হবে হার চলে আসবে। সো এই পরিবর্তনটা সময়ের সাথে যদি হয়, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে বলবে তোমার দ্রুতি। এটা একটু খেয়াল রাখো। সো যেহেতু দূরত্বের কোনো দিক নাই, তাই দ্রুতিরও দিক নাই। দ্রুতি কিন্তু অনেকটা দূরত্বের মতোই, বাট দ্রুতি আর দূরত্বের ভিতরে পার্থক্য কি, যে দূরত্বটা বলেছি যে তুমি শুধু দূরত্ব অতিক্রম করে এসেছো, তুমি যে কোনো জায়গায় যেতে পারো, তোমাকে এখানে সময়ের কথা বলা হলো না, যে কত সময়ে কতটুকু গেছো, এটা বলা হলো না। যদি এইটা বলা না হয় তাহলে ওইটা এতক্ষণ দূরত্ব আছে, যেই এই সময়টা বলা হচ্ছে যে তুমি কত সময়ে এই দূরত্বটা অতিক্রম করেছো, তখন চলে আসলো এই দূরত্ব। এটাকে দূরত্ব না বলে তখন
তখন আমরা বলবো এটাকে দ্রুতি। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি যে তুমি যখন এই জায়গাটাতে দূরত্ব অতিক্রম করেছো, রাইট, যে এই এতটুকু 15 কিলোমিটার তুমি দূরত্ব অতিক্রম করেছিলে। এখন দূরত্ব যখন অতিক্রম করেছো তখন তোমাকে কেউ জিজ্ঞাসা করেনি কত সময়ে তুমি গিয়েছো সেখানে, বাট তুমি যখন এতটুকু এখানে আসলে তুমি এসে বললে যে আমি 15 কিলোমিটার আসছি, তোমাকে আমি প্রশ্ন করলাম কত সময় আসছো। এখন তুমি ঘড়ির দিকে তাকালে, যে মনে রাখলে যে এখান থেকে কত সময় তুমি রওনা দিয়েছো, এখানে কতটুকু সময় আসছো। এখন টোটাল সময়টা এখন হয়ে যাবে তোমার জন্য, সময় আর দূরত্ব মিলে তোমার জন্য হয়ে যাবে এখন এটা দ্রুতি। সো দূরত্বের কি এখানে কোনো দিক ছিল? দিক ছিল না। তো এখানে দ্রুতিরই কিন্তু কোনো দিক নেই। তো এইটা মনে রাখবে, দূরত্ব আর দ্রুতির ভিতরে পার্থক্য হচ্ছে, একটা হলো সময়ের সাপেক্ষে যে তুমি কত সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করেছো, এই একক সময়টাকে যদি তুমি দূরত্বটাকে একক সময় দিয়ে তুমি ভাগ করে দাও, তখন আসবে হলো তোমার দ্রুতি। আর যদি ওই একক সময় না থাকে তাহলে হবে হলো দূরত্ব। এটা কিন্তু মনে রাখবে। তাহলে দেখো যে কোনো বস্তু একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে তাকেই দ্রুতি বলে। আশা করি এটা বুঝতে পেরেছো। অন্য ভাষা কি বলতে পারবো, যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। তো দূরত্বের যেহেতু কোনো দিক নেই, দ্রুতিরও দিক নেই। এটা মনে রাখবে যে দ্রুতির কোনো দিক নেই। কেন নেই এটা আমরা একটু আগেই বলেছি। যে এখন দেখো যে কোনো একটা বস্তু যদি তোমার টি সময়ে, এখানে চলক দেখালাম, যে আমি এখানে এটাও বলতে পারি যে কোনো একটা বস্তু 10 মিনিটে তোমার ধরো 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। কত? 10 মিনিটে 20 কিলোমিটার অতিক্রম করেছে। তাহলে 10 মিনিটে হচ্ছে একটা একক সময়, আর এই দূরত্বটা হচ্ছে একটা একক দূরত্ব, নির্দিষ্ট একটা দূরত্ব। সো এইটাকে আমরা বলছি যে কোনো একটা বস্তু যদি টি সময়ে ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে তার দ্রুতি কত হবে? দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্রুতি সমান সমান হবে তোমার ডি বাই টি। কেন এটা কিভাবে আসলো সেটা এখানে একটু দেখে নাও। এত সহজ, যারা ঐকিক নিয়ম জানো তাদের ক্ষেত্রে খুব সহজ। আমি এখানে ছোট্ট করে দেখাচ্ছি যে ধরো তোমরা ক্লাস 8-এ আছো, এজন্য এটা আমি দেখাচ্ছি, বড়দের জন্য না। কিন্তু এটা যে কোনো একটা বস্তু কি হচ্ছে, যে টি সময়ে ডি দূরত্ব অতিক্রম করে, টি সময়ে ডি দূরত্ব অতিক্রম করে। তাহলে এক বা একক সময়ে কি হবে? ওই যে ঐকিক নিয়মের মতো ডি বাই টি। তাহলে এই যে ডি বাই টি দূরত্ব অতিক্রম করে, এইটাকেই বলা হয় কি? দ্রুতি। আবার এই যে দ্রুতিটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? বি দিয়ে। তাহলে এইটাই এখানে বলছে যে দ্রুতির হবে কি? ভি ইকুয়াল টি। মনে রাখবে দ্রুতির শুধুমাত্র পরিমাণ আছে, দিক নেই। পরিমাণ আছে, দিক নেই। দ্রুতির সাথে কি রিলেটেড? টাইম রিলেটেড। দূরত্ব মানে দূরত্বের পরিমাণ এবং সময়, এই দুইটা জিনিস রিলেটেড। তো এটা দেখো, আমি তোমাকে বোঝানোর জন্যই এই জিনিসটা আবারও এই উদাহরণটাতে যাই। দেখো এখানে আসলে তুমি দ্রুতির ব্যাপারটা বোঝা যাবে। দেখো আমরা যে এই চিত্রটাতে আসি, এই অবস্থান থেকে আমরা যেই দূরত্বটা অতিক্রম করেছিলাম সেটা কি ছিল? 10 কিলোমিটার। দেখো এই পথটা কিন্তু আঁকা বাঁকা একটা পথ। এই আঁকা বাঁকা পথে তুমি এখান থেকে এই সোজা এতটুকু আসছো একটা স্পিড নিয়ে, একটা বেগ নিয়ে অথবা গতি নিয়ে, যেটাই বলো, এখান থেকে এতটুকু আসছো একটা গতি নিয়ে। কারণ কি? এই এখানকার সোজা যেতে তোমার যতটুকু স্পিড, যত জোরে যাবে, বাঁকা আসলে কিন্তু তুমি এই স্পিড বেগ কমাতে হবে তোমাকে। আবার যখন এই জায়গায় নিবে তখন কিন্তু এখানকার মতো স্পিড এখানে থাকবে না। আবার এই যে রাউন্ডটা তুমি যখন এখানে নিয়ে আসবে, এখান থেকে এই জায়গায় আসবে, তখন কিন্তু তোমার সময় কম লাগবে। আবার এই সোজা যখন চলে আসবে এই জায়গায় রাউন্ডে তোমার সময় বেশি লাগবে। আবার যখন এখান থেকে সোজা আসবে তখন কিন্তু সময় কম লাগবে। আবার যখন এই রাউন্ডে যাবে তখন কিন্তু তোমার সময়টা বেশি নিবে। আবার এই রাউন্ড শেষ হয়ে এখান থেকে যখন সোজা চলে আসবে তখন সময় কম লাগবে। তাহলে কি দেখো, নির্দিষ্ট কোনো সময়ে কিন্তু তুমি যেতে পারছো না। যে তোমার মনে হলো যে আমি প্রতি মিনিটে তোমার 10 কিলোমিটার বেগে যাব, তাহলে 10 কিলোমিটার কি তুমি প্রতি মিনিটে এইগুলোতে যেতে পারবে? এগুলোতে যেতে পারবে না, কারণ এখানে তোমার বেশি হবে, এই জায়গায় কম হবে।
তাহলে এখানে যদি তুমি 10 কিলোমিটার বেগে আসো, এই জায়গাতে তোমার 3-4 কিলোমিটার করে ফেলতে হবে, এই জায়গাতে তোমার 2 কিলোমিটার করে ফেলতে হবে, না হয় কিন্তু ওই তোমার গাড়ি উল্টিয়ে যাবে, তুমি পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। তো এই রকমটা হবে। এখন আমরা কি করব, আমরা তাহলে একক সময়টা বের করতে গেলে আমরা এখন কি করব, যদি আমি চলার সময় ঘড়ি ধরে রাখি যে এখান থেকে এখানে আসলাম আমি 10 কিলোমিটার বেগে, এখান থেকে এখানে আসলাম কত সময়ে কত কিলোমিটার বেগে, এখান থেকে কত সময়ে কত কিলোমিটার বেগে, এই টোটাল সময়গুলা আমি এখন যোগ করে ফেলবো। যোগ করে আমি যতটা ইউনিট নেব ততটা ইউনিট নিয়ে ওই টোটাল সময়টাকে আমি ভাগ দিয়ে এটাকে আমি গড় করে ফেলবো। তাহলে গড় করে ফেললে যে এখান থেকে এই যে টোটাল এই জায়গা পর্যন্ত আসতে আমার কতটুকু সময় লাগলো আমি এভারেজ এখন বলে দেব, রাইট? যদি ভেঙ্গে ভেঙ্গে আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি কিন্তু বলতে পারছি না, বাট এখান থেকে আমি ঘড়ি ধরলাম, ঘড়ি ধরে একেবারে এই পর্যন্ত এখানে চলে আসলাম, এখানে এসে আমি বলে দিলাম যে আমি এই যে দেখুন আমি 20 মিনিটে এত কিলোমিটার চলে এসেছি। সো এই যে 20 মিনিটে তুমি এই 10 কিলোমিটার চলে আসলা, এটা হচ্ছে তোমার জন্য একটা একক সময়। এখন এই জায়গায় হচ্ছে তোমার এই যে আমরা যেটা বলেছিলাম যে দ্রুতির পরিমাণ আছে, কিন্তু এখানে এসে দেখো তোমার কোনো দিক নেই। কিন্তু যদি তোমার দিক নির্দেশ করে দেওয়া হয় যে তুমি যে যাচ্ছ এখন কোন দিকে যাচ্ছ, তোমার যে এই যে দ্রুতিটা হচ্ছে এটা সরল রেখায় হচ্ছে নাকি বক্র রেখায় হচ্ছে, তাহলে দেখো এইভাবে তুমি এই যে সরল রেখায় যদি যাও, এখান থেকে এইভাবে, তাহলে এখানে যেই যতটুকু সময় লাগবে আমরা একটু বলেছি যে এইভাবে তুমি এই রকম যখন আসবে তখন কিন্তু সময় তোমার বেশি লাগবে, কারণ এখানে সময় কম লাগবে, ওই জায়গায় সময় বেশি লাগবে। এখন এই জায়গায় যদি তোমার দিক ঠিক করে দেওয়া হয় আমাকে, তখন আমি কিন্তু এখন বলতে পারবো যে এখান থেকে এই জায়গায় আমার নির্দিষ্ট একটা দিক, ধরো আমি পশ্চিম দিক বললাম, পূর্ব থেকে আমি পশ্চিমে যাচ্ছি, এখানে এই যে পূর্ব থেকে পশ্চিমে এখানে যাচ্ছি, এই জায়গাটা আমার জন্য একটা দিক ঠিক করে দেওয়া হলো। দিকে এই যে নির্দিষ্ট দিকটা, এই দিকটা এখন হয়ে গেল, আমি এখন বলতে পারবো এটা হচ্ছে আমার জন্য বেগ, এটা আমার জন্য দ্রুতি এবং বেগ দুটোই। কারণ কি, যে এই সরল রেখায় আসলো, এইটাও দূরত্ব তোমার অতিক্রম করেছে, এবং বেগের বেলায় সেটাও কিন্তু তোমার সরল রেখায় এতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এখানে কিন্তু এই সরল রেখাটাতে তোমার দ্রুতি বলো বা বেগ বলো দুটোই কিন্তু সেম এখানে, এটা মনে রাখবে। বাট এই যে এখানে এসে কিন্তু তোমার এই যে এইটা কিন্তু এখন দ্রুতি হয়ে গেল, এটা কিন্তু তোমার বেগ হলো না, এটা এখন দ্রুতি হয়ে গেল। কারণ কি, এখানে তোমার আঁকা বাঁকা পথ আছে, এখানে কোনো নির্দিষ্ট দিক নেই, এইটা হয়ে গেল এখন তোমার জন্য দ্রুতি, আর এটা বেগ। তাহলে দ্রুতির যেই সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা আমরা আরেকবার একটু দেখে নিই। দেখো যে কোনো বস্তু একক সময়ে কত দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে, যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। তাহলে দূরত্বের কোনো দিক নেই, তাহলে দ্রুতিরও দিক নেই, এটা আমরা একটু আগেই বলেছি। তাহলে দেখো বেগ তাহলে কি বলে, একই জিনিস, কিন্তু একই জিনিস একটু ভিন্ন রকম। যে আমরা যদি দ্রুতি বুঝে থাকি তাহলে বেগ কাকে বলে সেটা বোঝা সহজ আমাদের জন্য, তাহলে খুব সহজে বুঝতে পারবো। তো একটা চলন্ত বস্তুর দ্রুতির সাথে যদি তার দিকটাও নির্দেশ করে দেওয়া হয় তাহলে সেটাকে বলবে বেগ, রাইট? একটু আগে আমি যে এক্সাম্পলটা দেখিয়েছি, এই যে এই জায়গায়, এটা দিয়েই তুমি বুঝতে পারবে। যদি আমি এই চলন্ত এই যে এই জায়গাটাতে ধরো এই এখান থেকে যদি আমি এই যে এই পর্যন্ত আমার সোজা আছে, এখন আমি এখন নির্দিষ্ট একটা দিক আমি এখন স্থির করতে পারছি, বাট এই জায়গা থেকে এই জায়গায় কিন্তু তোমার নির্দিষ্ট দিক নেই। কারণ কি, এই দিক থেকে আমি এইভাবে আসতে হবে, কিন্তু এখান থেকে এই যে এই জায়গায় যদি চিন্তা করি, এখন কিন্তু এইটা হয়ে যাবে তোমার সরণ, এটা কিন্তু তোমার এখন অবস্থান পরিবর্তন। দেখো এই অবস্থান থেকে আমি এই অবস্থানে আসলাম, ধরো এই অবস্থানে, আবার এই অবস্থানে আসলাম, আবার এই অবস্থানে আসলাম। তো এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ছোট ছোট আকারে সোজা জায়গা আছে, রাইট? সোজা, এই যে এখান থেকে এতটুকু সোজা, এখান থেকে এতটুকু সোজা, এখান থেকে এতটুকু সোজা। এখানে কিন্তু এই স্ট্রেট যখন চিন্তা করবে, সোজা যখন চিন্তা করবে, তখন কিন্তু একটা দিক চিন্তা করতে পারো তুমি, তখন ওটুকু জায়গা হবে তোমার জন্য বেগ, যতটুকু দূরত্ব অতিক্রম করো। মোট কথা হলো যে তুমি একটা দূরত্ব অতিক্রম করলে, ধরো এখান থেকে তুমি এদিকে আসলে,
এই দূরত্বটা যদি অতিক্রম করো, এইটার তোমার একটা যদি দিক থাকে তাহলে এই নির্দিষ্ট দিকে যাচ্ছে, নির্দিষ্ট দিকে যতটুকু অতিক্রম করছে, দূরত্ব অতিক্রম করছে, সেটা হবে তার বেগ। আর যদি এই দূরত্ব অতিক্রম করলো এরকম 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 আঁকা বাঁকা, এখন কিন্তু তোমার দূরত্ব অতিক্রম করলো বাট কোনো দিক নেই, তাহলে এখন হবে তোমার দ্রুতি। আর যখন তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে, এক অবস্থান থেকে অন্য একটা অবস্থানে, যেমন এখানে দেখিয়েছিলাম এই যে এই অবস্থান থেকে এই অবস্থানে আসছে, এখানেও কিন্তু তোমার দূরত্ব পরিবর্তন করেছে, দূরত্ব অতিক্রম করেছে, বাট অবস্থান পরিবর্তন করেছে এখান থেকে এখানে। এই অবস্থায় কিন্তু তোমার কি হচ্ছে, যে এইটা হচ্ছে তাদের জন্য এটা সরণ, কারণ এখানে অবস্থানের পরিবর্তন এবং এক অবস্থান থেকে আরেক অবস্থানের দূরত্ব, এটা তাদের জন্য সরণ। তাহলে একটা জিনিস দেখো তো, আমরা কি বলতে পারি যে আমরা দূরত্বের বেলায় কি দেখলাম, দূরত্বের বেলায় আমরা কি দেখলাম, শুধু অতিক্রান্ত পথ, রাইট, অতিক্রান্ত পথ দেখলাম আমরা। এটার কি নাই, এটার কিন্তু কোনো দিক নাই এবং সময়ও নাই, তুমি যে কোনো সময় চলতে পারো এখানে, রাইট। তাহলে দ্রুতির বেলায় কি দেখলাম, দ্রুতির বেলায় যখনই তোমার সাথে এটার সাথে তোমার টাইম বেঁধে দেওয়া হলো, এই দূরত্বই তুমি অতিক্রম করবা, তখন তোমার এই যে দূরত্ব যোগ তোমার সময় চলে আসলো, যে একটা নির্দিষ্ট সময়ের সাথে, রাইট। এখন দ্রুতি যদি বুঝে থাকো তাহলে বেগ কি, বেগও কিন্তু তোমার দূরত্বই অতিক্রম করেছে এবং সময়ের সাথেই করেছে, নির্দিষ্ট সময়ের সাথে, বাট তার কি আছে, তার দিক আছে, দিক দিতে হবে, রাইট। আবার দূরত্ব বুঝে থাকলে আমরা সরণ কি, সরণের বেলায় সরণ সেটাও কিন্তু তোমার দূরত্ব অতিক্রম করেছে, রাইট, এবং সময়ের সাথে করেছে, সময় ছিল, কিন্তু তার সাথে কি ছিল, তাদের ক্ষেত্রে শুধু অবস্থান পরিবর্তন, এটা হলো তোমার এখানে, এটা হলো তোমার সরণ। তো আশা করি এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। একটা জিনিস বলে রাখি, এই জিনিসগুলো নিয়ে যদি তুমি 3, 4 দিন 5 দিন একটানা বলতে থাকো তাও কিন্তু শেষ হবে না। তবে তোমরা ক্লাস 8-এ আছো, 8ম শ্রেণীতে যারা আছো, তাদের জন্য যতটুকু না জানলেই নয়, ঠিক ততটুকু আমি এখানে বলেছি। তারপরও তোমাদের পাঠ্য বইটা তোমরা একটু দেখবে, সেখানে একটু দেখলে তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সেখানে যেই শুরুতে যেই কথাবার্তাগুলো রয়েছে, সেই কথাবার্তাগুলো কিন্তু তোমরা পড়বে, কারণ সেখানে বুঝিয়ে বলেছে অনেক কিছু বোঝার আছে সেখানে। এরপর আসি আমরা আমাদের যে টপিক ছিল, সেই টপিকসগুলোর ভিতরে আমরা কি দেখলাম, যে তোমার গতি দেখলাম, দূরত্ব, সরণ সেটাও দেখলাম, দ্রুতি, বেগ সেটাও আমরা ক্লিয়ার করলাম। এখন আছে শুধু ত্বরণ এবং মন্দন। প্রথমে আমরা ত্বরণের যে সংজ্ঞা, যে ডেফিনেশনটা আছে সেটা আমরা দেখিনি। যে ত্বরণ কি, যে সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অথবা তুমি বলতে পারো যে বেগ বৃদ্ধির হারকে তোমার ত্বরণ বলে। সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কোনো বস্তুর ত্বরণ জানতে হলে বস্তুটির বেগের পরিবর্তনের হার জানতে হবে এবং উক্ত পরিবর্তনের দিক উভয়ই জানতে হবে। এখন এই জিনিসটা একটা এক্সাম্পল দিলেই তোমরা খুব সহজভাবে বুঝে যাবে। সেটা কি আমি দেখাচ্ছি, দেখো, একটু মনোযোগ আকর্ষণ করব তোমাদের, একটু মনোযোগ দিলেই তোমরা এটা বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো দেখো, আমি এখানে এই অবস্থানে, আমি ধরো এই অবস্থানে আছি, এই অবস্থান থেকে আমি এই সোজা রওনা দিলাম, সোজা রওনা দিয়ে আমি একটু বাঁকা পথে আসলাম, একটু বাঁকা পথে আসলাম, এখানে আবার সোজা আসলাম, এখানে আবার এভাবে সোজা আসলাম, এখান থেকে আবার এখানে আসলাম। ধরো এখানে এসে আমার সব শেষ হয়ে গেল, আমি এখানে এসে আবার স্থিতিশীল হয়ে যাব। হ্যাঁ, এখান থেকে স্থিতি ছিলাম, এখান থেকে এই যে গতি নিয়ে চললাম, গতিশীল ছিলাম, এখানে এসে বসে আমি এখন স্থিতিতে আছি। এখন এই জায়গাতে আমি এখন চিন্তা করব, আমি এখন কি দূরত্ব অতিক্রম করলাম, রাইট। সো এখানে কিন্তু তোমার দ্রুতিও আছে, তাহলে দ্রুতি কি, একটা নির্দিষ্ট সময়ে একক সময়ে তোমার একটা দূরত্ব অতিক্রম করলাম। এখানে বেগ আছে, কি বেগ আছে, যে একটা নির্দিষ্ট দিকে আমি তোমার যাচ্ছি, এখান থেকে এতটুকু আমি নির্দিষ্ট করে নিলাম, এতটুকু যাচ্ছি, এখানে তোমার একটা বেগ আছে,
দেখো এই এখানে বোঝার জিনিস, এখানে একটা ব্যাগ, আবার এই জায়গা থেকে সোজা ঠিক এতটুকু পর্যন্ত ধরে নিলাম এটা সোজা, তো এখানে কিন্তু আরেকটা ব্যাগ, এখানে আরেকটা ব্যাগ। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি এই জায়গা থেকে এই জায়গায় আমি যতটুকু ব্যাগ নিয়ে আসছিলাম, যে এখান থেকে আসছিলাম ধরো আমি 3 মিনিটে চলে আসলাম, ধরো এর এই দূরত্বটা আমি 3 মিনিটে চলে আসলাম ধরো। আবার এখান থেকে আসলাম এই জায়গাটা আমার লাগলো 2 মিনিট, এখান থেকে আসলাম এই জায়গাটা এতটুকু লাগলো হলো আমার ধরো 1 মিনিট, আবার এখান থেকে এই সোজা রাস্তাটা এটা ধরো আমার লাগলো হলো 3 মিনিট, আবার এখান থেকে এই জায়গাটা আসলাম এটা ধরো যে তোমার 2.5 মিনিট লাগলো, এইটা আবার লাগলো এখানে 3 মিনিট লাগলো, এতটুকু এখান থেকে এই পর্যন্ত আসতে লাগলো ধরো তোমার 5 মিনিট। এখন দেখো তো তোমরা এখান থেকে তোমরা ত্বরণ কি বুঝে যাবে। ত্বরণের ইংরেজিটা হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি, আমরা যেমন গাড়ি চালাই যারা, আমরা হুন্ডা চালাই যারা, কার চালাই যারা, আমরা কি বলি যে অ্যাক্সেলারেটর দাবাও, অ্যাক্সেলারেটর ধরো, অ্যাক্সেলারেটর ধরো, অ্যাক্সেলারেটর বাড়াও। সো অ্যাক্সিলারেটর মানে যার অ্যাক্সিলারেট করে, গতি বৃদ্ধি করে যাকে, সেটা হলো অ্যাক্সিলারেটর। এখন দেখো তো এই যে এখান থেকে এখানে ব্যাক ছিল 3 মিনিট, যে পার মানে এখান থেকে যতটুকু সময়ে আসছে 3 মিটার, সরি এখানে ধরো যে 3 মিনিট আসছিল, 3 মিনিটে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এখানে আসে আবার 2 মিনিট, তাহলে কি এখান থেকে এই জায়গায় তোমার তার ব্যাক কমে গেল, এখান থেকে আবার এখানে 1 মিনিট আরো কমে গেল, তাহলে দেখো এই জায়গায় তোমার ব্যাক ছিল যা, এখান থেকে কিন্তু এই জায়গায় ব্যাক কমলো, বৃদ্ধি পায়নি, কমলো, আবার এখান থেকে এই জায়গায় ব্যাগ আরো কমলো, আবার এখান থেকে এই জায়গা পর্যন্ত ব্যাগ আবার বাড়লো, রাইট, আবার এখান থেকে এই জায়গা পর্যন্ত তোমার ব্যাগ আরো কমলো, আবার এখান থেকে এই জায়গা পর্যন্ত ব্যাগ বাড়লো, আবার এখান থেকে এই জায়গা পর্যন্ত আবার ব্যাগ বাড়লো। এখন দেখো তো এই যে বৃদ্ধি এবং কম, বৃদ্ধি হ্রাস, হ্রাস বৃদ্ধি, যখন তোমার ব্যাগটা বৃদ্ধি পাবে তখন হলো তোমার ত্বরণ, যখন তোমার ব্যাগটা হ্রাস পাবে তখন হলো তোমার মন্দন। জাস্ট এই জিনিসটা খেয়াল রাখো। তাহলে এখন দেখো তো এই জায়গায় এটার সাথে তোমার মিলে কিনা এক্সাম্পলের সাথে, যে সময়ের সাথে কোনো বস্তুর ব্যাগের এই যে ব্যাগ রয়েছে, এই ব্যাগের যে পরিবর্তন সময়ের সাথে, এই পরিবর্তনটা হলো তোমার ত্বরণ, রাইট। আশা করি এই জিনিসটা বুঝে ফেলছো। তো কোনো বস্তুর ত্বরণ জানতে হলে কি জানতে হবে, বস্তুটির বেগের পরিবর্তনের হার জানতে হবে, যে ব্যাগটা সময়ের সাথে কিভাবে সে ওঠানামা করছে। তাহলে দেখো আমি যদি এখন ত্বরণের কথা চিন্তা করি, তাহলে যেহেতু তোমার বেগ কমে বাড়ে, তাহলে নিশ্চয়ই এক অবস্থান থেকে আরেক অবস্থানে যায়, এবং একটা অবস্থানে তার প্রথম অবস্থানে একটা বেগ থাকে এবং শেষ অবস্থানে আরেকটা বেগ থাকে। তাহলে প্রথম অবস্থানের বেগটাকে বলা হয় আদি বেগ, শেষ অবস্থানের বেগটাকে বলা হয় তোমার এই শেষ বেগ। তাহলে এখান থেকে আদি বেগ থেকে শেষ বেগে গেল, কত সময়ে গেল, একটা সময় আছে। তাহলে এই যে শেষ বেগ থেকে যদি আমি আদি বেগটা মাইনাস করে দেই, তাহলে আমার কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা আমি পাচ্ছি, এবং এই দূরত্বটা কত সময় অতিক্রম করলো এই সময় দিয়ে যদি ভাগ দিয়ে দেই, তাহলে আমি পেয়ে যাব ত্বরণ, রাইট। তো দেখো এই জায়গাটাতে দেখো আমি অ্যাক্সিলারেশনের কি বললাম, যে ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। দেখো এই যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, একে কি দ্বারা প্রকাশ করব আমরা, যেহেতু অ্যাক্সিলারেশন এই যে এ দ্বারা প্রকাশ করব। যদি কোনো বস্তুর আদি বেগ যদি হয় ইউ এবং টি সময় পরে যদি তার শেষ বেগটা ভি হয়, তাহলে ত্বরণটা কি হবে, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে তোমার ত্বরণ। এটাকে তুমি যদি চাইলে আরেকটা সমীকরণ বানিয়ে নিতে পারো, যে এটাকে এই যে ক্রস গুণন যদি করো, তাহলে এই যে আমরা এই যে ভি মাইনাস ইউ করে নিলাম, আর ওই পাশে তোমার কি যায়, এ টি হয়, রাইট। এখন দেখো এটাকে আমরা আরেকটা বানাতে পারি, যে এটাকে ভিটাকে আমি এখানে রেখে দিলাম, রেখে দিয়ে ইউটাকে এই পাশে নিলে কি হবে, প্লাস হয়ে যাবে। যারা সমীকরণের অঙ্ক ভালো করে বোঝে তারা বুঝতে পারবে, প্লাস ইউ প্লাস এটি হয়ে যাবে। তার মানে কি, যে এটা কি ইউ ভি মানে কি শেষ বেগ,
তাহলে শেষ বেগ সমান সমান কি আসে, ইউ মানে আদি বেগ, তার সাথে কি আছে যে ত্বরণ আছে, মানে বেগ বৃদ্ধি পেয়ে সময়ের সাথে বেগ বৃদ্ধি পেয়ে কতটুকু সময়ে কতটুকু গেল, এই যে এই সময় দিয়ে টোটাল যেই বেগটা এটাকে যদি তুমি গুণ দিয়ে দাও তার সাথে আদি বেগ যুক্ত থাকে তাহলে তোমার শেষ বেগ পাওয়া যাচ্ছে, রাইট। এটা একটা সমীকরণ। আবার ত্বরণের সমীকরণটা হলো এটা, রাইট। এখন দেখো বেগ বৃদ্ধির হারকে বলবে তোমার ত্বরণ। তাহলে মন্দন কাকে বলবে? একটা জিনিস মনে রাখবে যে ত্বরণের যেমন তোমার অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন, এটার মন্দনটা হচ্ছে তোমার জাস্ট উল্টাটা, ডিসিলারেশন। এইটা হলো বাড়লে এই বেগটা যদি বৃদ্ধি পায় তাহলে তোমার ত্বরণ, আর যদি বেগটা হ্রাস পায় তাহলে তোমার মন্দন। প্রকাশ করবে কিন্তু তোমার দুটো দিয়েই, মানে একই জিনিস দিয়ে, যে এই অ্যাক্সিলারেশনটা এটা যদি আমরা কি পেয়েছি যে এ সমান সমান, এই কলমটা দিয়ে লিখি, এ সমান সমান এই ভি মাইনাস ইউ বাই টি। এটার রেজাল্টটা ধরে নিলাম যে আসলো হলো তোমার 10, এটা হলো পজিটিভ 10, তাহলে বোঝা যাচ্ছে এখানে ত্বরণ হলো, এটা ত্বরণ বোঝা যাচ্ছে। যদি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি সমান সমান আসলো হলো -10, তাহলে এখানে তুমি বুঝতে পারবা যে সে যেই এখান থেকে যেই বেগ নিয়ে শুরু করেছিল তার যে শেষের প্রথম যেই বেগ ছিল এবং শেষের যেই বেগ, প্রথম বেগটা ছিল তার বেশি কম আর শেষের বেগটা ছিল তার বেশি। সো এখানে তার বেগ বৃদ্ধি হয়েছে, এখান থেকে সে শুরু করেছিল 2 দিয়ে, এখানে সে শেষ করেছে তোমার 20 দিয়ে, তাহলে মাঝখানে সে প্রচন্ড বেগে চালিয়ে উপরে উঠেছে, তাহলে তোমার এটা বৃদ্ধি পেল। আবার এখান থেকে এখানে এসে কমলো, তার মানে এটা হ্রাস পেলে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ত্বরণ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মন্দন, আবার এখান থেকে এখানে মন্দন, আবার এখান থেকে যে 1 ছিল এখান থেকে 1 থেকে 3 হলো, এটা আবার তোমার ত্বরণ। কারণ কি বেগ বৃদ্ধি পেল, আবার বেগ হ্রাস পেল, দেখো 2.5, তাহলে এখান থেকে এখান পর্যন্ত তোমার বেগ হ্রাস পেল, তাহলে এটা হচ্ছে তোমার এই মন্দন। আবার এখান থেকে এখানে আসলো, এটা হলো তোমার ত্বরণ, কারণ কি 2.5 থেকে 3 হয়েছে, আবার 3 থেকে 5 হয়ে গেল, তাহলে এই জায়গা হলো তোমার ত্বরণ। তাহলে মন্দন ত্বরণ, এখানেও মন্দন, এখানে ত্বরণ, এখানে মন্দন, এখানে ত্বরণ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। তাহলে বেগ হ্রাসের হারকে বলবে তোমার মন্দন, আর বেগ বৃদ্ধির হারকে বলবে তোমার ত্বরণ। সো আমরা এই জিনিসগুলো সংক্ষেপে সবগুলোই পুরোপুরি আলোচনা করে নিলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, যদিও ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়েছে। এক ভিডিওতে আমি সবগুলো দিয়েছি এই কারণেই যে আমি যদি ভিন্নভাবে দিতাম, শুধু গতি কাকে বলে একটা ভিডিও বানাতাম, প্রসঙ্গবিন্দু কাকে বলে একটা ভিডিও বানাতাম, তাহলে এগুলো ক্ষুদ্র আকারে ভিডিও হতো, তোমরা হয়তো দেখতে কিন্তু একসাথে পেতে না। তো একসাথে পেতে হলে তোমাকে এই ধরনের ভিডিও যদি তুমি পুরোটা দেখে নাও এবং খুব ভালো মনোযোগ দিয়ে পড়ালেখা করো, আমি আশা করি ইন ফিউচার তোমাকে এই জিনিসগুলো সম্পর্কে মুখস্থ বিদ্যা দিয়ে পরীক্ষা দিতে হবে না। তোমাকে যদি যে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ অ্যাক্সিলারেশন, তুমি বলে দিতে পারবে, হোয়াট ইজ ব্যাক বলে দিতে পারবে, কোনটা কিভাবে আসলো সবগুলো তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে আবারও রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, সো দ্যাট ইন ফিউচার এই ধরনের নতুন টিউটোরিয়াল তোমার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। সো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।